চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নিয়ে ওখানে পাবলিশ কেন করেছিল সেটা তো আচ্ছা, আমি তাহলে এটা কি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখুন, সন্দীপ এখানে যখন ছিল তখন কিন্তু মানুষটা অন্যরকম ছিল। আমি এখনো বলতে পারি যে আমরা একসাথে একই গাড়িতেও যাতায়াত করেছি। ওনার চেম্বারে ড্রপ করে দিয়ে ডিউটি আওয়ার শেষ হওয়ার পর চেম্বারে ড্রপ করে আমি বাড়িতে খেতে এসেছি বা আমার চেম্বারে গেছি। আমরা একসাথে কলেজ কাউন্সিল মিটিং অ্যাটেন্ড করেছি। তারপর উনি যেদিন এখান থেকে ট্রান্সফারে চলে যান ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, তারপর থেকে আমার সাথে ওনার একদিনও সামনাসামনি যোগাযোগ হয়নি বিগত 6-7 বছর। খালি একবার ফাউন্ডেশন ডে কমিটির সেলিব্রেশনের, যখন আমাদের কোভিড টাইমসে হয়েছিল, আমি ওনাকে একটা ভিডিও মেসেজ পাঠাতে বলেছিলাম, কারণ আমাদের যত এক্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল বা এমএসভিপি তাদের সমস্ত যারা বক্তব্য সেটা আমরা ভিডিওতে দিয়েছিলাম ওই কোভিড টাইমসে। ওনার সিন্ডিকেট কি আছে এটুকু বলতে গেলে, ওনার সিন্ডিকেটে বলার চেয়ে বলবো পুরো নর্থ বেঙ্গল লবিতে কন্ট্রোল করে এবং তাদের মাধ্যমে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন এবং কোয়েশ্চেন পেপারের পর্দা ফাঁস করা এবং তার সাথে লিক আউট করা, এই যে ক্ষমতার যে আস্ফালনটা করা, এটা তো অনেকে নথি স্বীকার করতে বাধ্যই। এবং তার মধ্যে যে ছবিটি ভাইরাল হয়েছে, আমার মনে হয় দ্যাট স্পিক্স ইন এ ভলিউম। সেই ভলিউম নিশ্চয়ই তার মধ্যে থেকে যারা যারা আছে তারা আত্মপক্ষ সমর্থনের জন্য এগিয়ে আসুন। তাদের কি আছে, তাদের ইনভলভমেন্ট কি তারা জানে। দেখুন, উনি প্রায়ই কলকাতায় যাতায়াত করে, কারণ আমি পেশাগতভাবে ব্যস্ত থাকি। আমার পক্ষে তো সবসময় এই জাতীয় পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা সম্ভব নয় বা অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি করা সম্ভব নয়। কিন্তু উনি যেহেতু মেডিকেল কাউন্সিলের মূল ক্ষমতার কেন্দ্রস্থল, এবং সেখানে প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ লবির যারা লোকজন, যেমন ডক্টর সুশান্ত রয়, ডক্টর তাপস চক্রবর্তী, এরা যখন এই জলপাইগুড়ি এবং মালদা থেকে আসেন, ডক্টর সুদীপ্ত রয় আসেন এবং অন্যান্য যারা আসেন, তারা ওই মেডিকেল কাউন্সিলে মিট করেন। এবং সেই ঘটনাচক্রে ওই দিনটাই হয়তো মিটিং এর দিনটা ছিল, কিন্তু 9 তারিখে ঘটনাটা ঘটার পর সকাল সকাল তারা অন্যান্য নেতারা সেখানে পৌঁছে যান, যদি ডক্টর সুমন বিশ্বাস হয়তো বহরমপুর থেকে যেতে যে সময়টা লাগে একটু দেরিতে পৌঁছান। এবার ওখানে যখন ফিরে আসা হয়, তারপরে তাদের যে দিনভর মিটিংটা চলে তার মধ্যে উনি ছিলেন। আমি মনে করি সেটা উনি হয়তো অস্বীকার করবেন না। এবং এই যে ধরুন আজকের এই ঘটনাটা আসার পর, আমি মিডিয়ায় বক্তব্য রাখার পর, উনি কিন্তু গতকালও কলকাতায় গিয়েছিলেন এবং সেখানে ওই কনভেনশনের মধ্যে আসার চেষ্টা করেছেন। এবং আমার কাছে যতদূর খবর আছে, আইএমএ বেঙ্গলের কাছে উনি এটা জানিয়েছেন যে ওনার কাছেও নাকি খবর আছে যে উত্তরবঙ্গ লবির যারা আছে তাদের পর্দাফাঁস নাকি উনি করতে চলেছেন। আমি তো চাইবো যে ডক্টর সুমন বিশ্বাস আজকে মুখ খুলুন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যারা যারা আছেন তাদের নাম ফাঁস করুক, তারা কিভাবে দুর্নীতির সাথে যুক্ত, তা সেটা উনি পর্দাফাঁস করে প্রকৃত সত্য উদ্ঘাটন করুন। আমি তো বলছি, আমার তখন মনে হয় যে এই সমস্ত অভিযোগগুলো কোনো মানেই থাকবে না। কথা হচ্ছে যে যা তথ্যাদি আছে সেগুলো সিবিআই তদন্ত করছে। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক একটা জায়গায় তদন্ত করছে। আমি এখানে আমার যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা জানানো যে যেভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অন্যান্য মেডিকেল কলেজের মতো থ্রেড সিন্ডিকেট চালু হচ্ছে বা যে কোনো অনিয়ম হচ্ছে, সেগুলো থেকে আমার বেরিয়ে আসা উচিত আমাদের। এবং এখানে আমি মনে করি যে এই ডক্টর সুমন বিশ্বাস আসার আগের যে মেডিকেল কলেজের পরিবেশ এবং উনি আসার পরে যে পরিবেশ, এই দুটো যদি স্টাডি করা হয় তাহলেই প্রকৃত সত্য উঠে আসবে। আমি তো আমার ছাত্রছাত্রী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা এই করছে, আমি তাদেরকেও বলছি, তোমরা কিন্তু এর থেকে আইসোলেট করে যদি তোমরা নিজেদের দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে দুটোর মধ্যে আমূল পরিবর্তন কি হয়েছে। আমরা এতদিন ধরে একসাথে কাজ করছি, এরকম দিন তো কোনোদিনও দেখতে হয়নি। তাই আমি মনে করবো প্রকৃত সত্য উদ্ধার করো। এবং ডক্টর সুমন বিশ্বাসের উপর আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কারণ আমরা একসাথে এখানে দীর্ঘদিন ধরে কাজ করেছি, দাদা ভাইয়ের মতোই সম্পর্ক। আমি খালি ওনাকে বলবো যে উনি একটু নিজে ভাবুন যে সব ব্যাপারে এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। তাই প্রত্যেক ক্ষেত্রে সংযম রাখা প্রয়োজন। এই গণ আন্দোলন যেটা হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই চাই অভয়া তিলোত্তমার সুবিচার এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুষ্ঠু পঠন পাঠন এবং কাজের পরিস্থিতি ফিরে আসে। ঠিক মতো টাইম লাইনও মেনটেন করছেন না, যা খুশি মন গড়া অভিযোগ করে যাচ্ছেন। সিউডি হসপিটালের পরেই কি আমি এখানে এসেছি এটা তো ওনাদের জানা দরকার, ওনারা কিছুই জানেন না, উল্টোপাল্টা অভিযোগ করে যাচ্ছেন। মোটেই সিউডি হসপিটালের পরে আমি এখানে আসিনি। আর সিউডিতে আমার পোস্টিং যেটা ওখানে ছিল সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার। তারপরে আমাকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়েছে, তারপরে এখানে এসে এটা তো ফ্যাক্টই বলবে। এটা তো স্বাস্থ্য ভবনে আমাদের তো অর্ডারের ভিত্তিতে সব কাজ হয়, সেখানে কাউকে ধরাধরির কি প্রয়োজন আছে? আর আমার যদি এতই সোর্স থাকবে তাহলে আমি লোয়েস্ট টায়ারে এখনো পড়ে আছি কেন? আমি তো রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার, তাহলে আমার তো এত সোর্স থাকলে আমি কতদিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতাম। সেটা কি আমি হতে পেরেছি? বা আমার তো আমার কোনোদিনই সারা জীবনের মধ্যে কোনো দিন কাউকে ধরে
এইভাবে কোনো অ্যাডভান্টেজ নেওয়া এটা আমার চরিত্র নয়। বরং আইএমএর সেক্রেটারি যিনি বলতে চাইছেন তাকে আমি প্রশ্ন করি, তিনি তো 3বার প্রমোশন পেয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন আরএমও থেকে, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, প্রত্যেকবার তো ট্রান্সফার হয়ে যায় প্রমোশনের পরে, তিনি প্রত্যেকবারই এখানে থেকে গেলেন কি করে? তার পিছনে কোন লবির হাত ছিল? এখানে অভিজ্ঞ জাতীয় কেউ আছে বলে আমার তো মনে হয় না, কারণ ও কি করেছিল আমি ঠিক জানি না। তবে আমাদের এখানে সবাই আন্দোলনের সঙ্গে 100% যুক্ত, এবং কেউ মানে আমি তো এই প্রথম দেখলাম যে আইএমএর সেক্রেটারি আন্দোলনকে ছুরি মারার চেষ্টা করছেন। এটা তো আমার কাছে এত যন্ত্রণার এবং এত ব্যথার যে ওনাদেরকে হাতে ধরে আমি আইএমএ তে এক সময়তে নিয়ে এসেছিলাম, ডাক্তারদের দরজায় দরজায় গিয়ে প্রচার করে বলেছিলাম যে এই ছেলেটাকে আপনারা আইএমএর সেক্রেটারি পোস্টে বসান। আর আজকে উনি আইএমএ সেক্রেটারি পোস্টে বসে ডাক্তারদের আন্দোলন, যেখানে ওর একটা অগ্রণী ভূমিকা থাকা দরকার, সেখানে উনি আন্দোলনের পিঠে ছুরি মারতে উদ্যত হয়েছেন। আমি সকলকে অনুরোধ করব, 2020-তে যে ফাউন্ডেশন ডে পেজ আছে সেখানে যিনি সেই সময়কার সেক্রেটারি ছিলেন, যিনি এত অভিযোগ করছেন, তিনি সন্দীপ ঘোষের ছবি কেন পোস্ট করেছেন এবং তার অডিও সেখানে কেন পোস্ট করেছেন এটা একটু জানতে চাইব। উনি নিজেই বলছেন যে 14 বছর ধরে একই জায়গায় উনি পোস্টেড আছেন, এরপরে সভাপতির কোনো ট্রান্সফার আসতেই পারে, সেটা ডিপার্টমেন্ট করেছে, এটা আমার তার সঙ্গে কি সম্পর্ক? এবার সেই রাগের বহিঃপ্রকাশ উনি আমার উপরে ঘটাতে চাইছেন। আমরা সবাই জানি যে আমাদের আন্দোলন যেটা হচ্ছিল, জাস্টিস ফর আরজিকর এবং উই ওয়ান্ট জাস্টিস, আমরা তার সঙ্গে একসাথে রাস্তায় নেমে প্রথম দিন থেকে প্রথম সারিতে নেমে আন্দোলন করেছি। আজকে উনি নিজের এই পার্সোনাল যে ভেন্ডেটা সেটা মেটানোর জন্য সম্পূর্ণ আন্দোলনের যে অভিমুখ সেইটাকে বিভ্রান্ত করে আন্দোলনের গতিপথ চেঞ্জ করে সমস্ত যে আন্দোলনটাকে সেটার আড়ালে দাঁড়িয়ে অভিযোগ আমার দিকে শানাতে চাইছেন, আন্দোলনকে ঢাল করে আমার দিকে অভিযোগ শানাতে চাইছেন। এই অভিযোগ যদি বলতে হয় তাহলে প্রথমেই বলি, উনি বলছেন যে উনি আইএমএর সেক্রেটারি, বহরমপুর আইএমএর সেক্রেটারি। বহরমপুর আইএমএর সেক্রেটারি হিসাবে উনি কি দায়িত্ব জ্ঞানের পরিচয় দিচ্ছেন আজকে আন্দোলনটাকে এইভাবে বিভ্রান্ত করে? উনি বলছেন বহরমপুর আইএমএর উনি যে সেক্রেটারি, ওনার লাস্ট কবে ইলেকশন হয়েছে একটু জানাতে পারবেন? বহরমপুর আইএমএ তো একটা সোসাইটি, একটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী বা ইন্ডিয়ান সোসাইটি অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা সোসাইটির ইলেকশন হবে। ওনার লাস্ট কবে ইলেকশন হয়েছে উনি কি জানাতে পারবেন? আমার ধারণা গত 10 বছরে কোনো ইলেকশন হয়নি। কোনো অডিট হয়েছে আইএমএ উনি দেখাতে পারবেন কবে ওনার লাস্ট অডিট হয়েছে? উনি তো এসবগুলো কিছুই করছেন না। এরপরে বলছেন কোশ্চেন ব্যাংক থেকে নাকি টাকা আদায় হয়েছে, হোস্টেল বিলির বিনিময়ে নাকি টাকা আদায় হয়েছে। প্রিন্সিপাল স্যারের আন্ডারে এগুলো পড়ে। প্রিন্সিপাল স্যার নিজেই জবাব দিয়েছেন যে না, এ ধরনের কোনো কাজ হয়নি, এবং সুনির্দিষ্ট অভিযোগ আনুন। এরকম ধরনের ভাষা ভাষা অভিযোগ ভাসিয়ে দিয়ে কি লাভ? স্পেসিফিক কমপ্লেন করুন, যদি ওনার কমপ্লেন করার থেকে স্পেসিফিক কমপ্লেন করুন। এবং এই বিষয়ে আমার কিছু বলার নেই, যেহেতু প্রিন্সিপাল স্যার নিজেই বলেছেন যে এ ধরনের কোনো ঘটনা তার কাছে অভিযোগ আসেনি এবং তার জানাও নেই, এ ধরনের ঘটনা ঘটেনি। স্টুডেন্টরাও ব্যর্থহীন ভাষায় বারবার জানিয়েছেন যে এ ধরনের কোনো অভিযোগ নেই। এরপর বলছেন, আর এই কথাগুলো বলার মাধ্যমে উনি কি করতে চাইছেন? এখানকার যে স্টুডেন্টরা আছে তারা বলতে চাইছেন যে তারা ব্যাড কোয়ালিটি স্টুডেন্ট। তাহলে তো উনি ডাক্তারদের আন্দোলন করছেন, অথচ ডাক্তারদেরই ডিমিন করতে চাইছেন, স্টুডেন্টদেরকে অবহেলা করতে চাইছেন, স্টুডেন্টদের কোয়ালিটি সম্বন্ধে একটা কোশ্চেন মার্ক উনি বাজারে ছেড়ে দিতে চাইছেন। এটা কি ওনার আইএমএর সেক্রেটারি হিসাবে, বহরমপুর আইএমএর সেক্রেটারি হিসাবে খুব দায়িত্ব জ্ঞানের পরিচয় হচ্ছে? তারপরে বলছেন যে আহ, অনেক টাকা নাকি আদায় করা হয়েছে, বহু টাকা। আহ, এই থ্রেড সিন্ডিকেট নাকি একটা কোথা থেকে ছবি জোগাড় করেছেন, সেটা বিভিন্ন জায়গায় পোস্ট করে দিয়ে বলছেন যে প্রচুর টাকা আদায় করা হয়েছে। বহরমপুর শহরে সবাই দেখতে পাচ্ছে যে একটা বিরাট 5 তারা বিলাসবহুল নার্সিংহোম তৈরি হচ্ছে, কে তার মালিক সবাই জানে। বহরমপুর শহরে সবাই দেখতে পাচ্ছে লাল দিঘির উপরে বহু দিন থেকে একটা আহ, প্রচন্ড চকচকে এক ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক চলছে, তার মালিক কারা সেটাও জানে সবাই। এই বিষয়ে আমি আর বলতে চাই না। এই কাদা ছোড়াছুড়ি করতে আমার একদমই ভালো লাগছে না, কারণ আজকে যে আন্দোলনের মধ্যে আমরা রয়েছি, কালকেও গিয়েছিলাম এনআরএসে। এনআরএসে সমস্ত এক্স ডিএমই এবং বিভিন্ন কলেজের যারা এক্স প্রিন্সিপাল, এখন রানিং প্রিন্সিপাল, তারা এসেছিলেন। বিভিন্ন আইএমের ডাকে কালকে আমাদের একটা সম্মেলন ছিল, সেখানে বিভিন্ন যারা প্ল্যাটফর্ম অফ ডক্টর, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, তারপরে আরো যে সংগঠনরা আছে তারা সবাই এসেছিলেন। তো
এই আন্দোলন যখন চলছে তার মাঝখানে উনি এই ধরনের একটা অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সবাই দেখতে পাচ্ছেন আরএমও শিপ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত উনি প্র্যাকটিসের তো পাহাড় তৈরি করেছেন। আজকে আপনারা ভাবতে পারেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ অবধি নানা জায়গায় তার চেম্বারে চেম্বারে ভর্তি। হসপিটালের একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড নেই, এটা ভাবতে পারেন? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য সবসময় চেষ্টা করি যাতে তার কি ডেভেলপমেন্ট করা যায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড নেই। যে সাইকিয়াট্রিক ওয়ার্ডটা চালু হয়েছিল কলকাঠি নেড়ে সেই সাইকিয়াট্রিক ওয়ার্ডটাকে তুলে দিয়েছেন, যাতে সারা দিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে প্র্যাকটিস করে করে লক্ষ লক্ষ টাকার পাহাড় জমা করতে পারে। এই ধরনের ভিন্ন অভিযোগ, কি বলবো আর, উনি এই ধরনের অভিযোগ করে চলেছেন, শুধু কাদা ছোড়াছুড়ি করতে। ফাউন্ডেশন ডের অডিট হয়নি, হঠাৎ একটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে দিলেন। ফাউন্ডেশন ডের তো উনি নিজেও কমিটি মেম্বার ছিলেন, তা ফাউন্ডেশন ডের অডিটটা কি আলাদা উনি জানেন না? মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে কনস্টিটিউশন তাতে ফাউন্ডেশন ডের সিগনেটারি হচ্ছেন প্রিন্সিপাল এবং অ্যাকাউন্টস অফিসার, তাদের ছাড়া কোনো চেক সই হয় না। ফাউন্ডেশন ডের কোনো সেক্রেটারি, তাদের অধিকারই নেই যে কোনো চেক ওনারা সই করতে পারেন, আর চেকেই সমস্ত পেমেন্ট হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যখন অডিট হয় তখন তার সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন ডেরও অডিট হয়। কাজেই এরকম ভাবে তো আলাদা করে ফাউন্ডেশন ডের অডিটের প্রশ্ন আসে না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রতি বছর একটা গভর্নমেন্ট কনসার্ন, তার যেমন যেমন অডিট হচ্ছে ফাউন্ডেশন ডেরও সেরকম অডিট হচ্ছে। তো এই ধরনের কেন ভিত্তিহীন অভিযোগ করছেন জানি না। ওনার কি সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করতে করতে উনি কি নিজেই কোনো ডিসঅর্ডারে ভুগলেন নাকি বুঝতে পারছি না। আবার বলছেন যে আহ, কি নর্থ বেঙ্গল লবি। আমি নিজে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আইএমএ বেঙ্গলের, পশ্চিমবঙ্গের যে বঙ্গীয় রাজ্য শাখা তার আমি নির্বাচিত প্রেসিডেন্ট। তো এইখানে কি ওরকম ধরনের কোনো লবি হয় নর্থ বেঙ্গল?